সর্বনাশ করবে, সেই পীরজাদা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব গিয়ে হাজির হচ্ছে। আজকে ভাবুন, বাংলার জন্মসূত্রে যারা ভারতীয়, জন্মসূত্রে যারা বাংলাভাষী, সেই বাংলাভাষী মানুষদের ২৭ লক্ষ মানুষ যারা নাগরিক অধিকার হারিয়েছে, সেই মানুষদের নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য কলকাতার রাজপথে শিয়ালদা থেকে ভিজে ভিজে ২০শে মে ২০২৬ তিনি মিছিল করে গেলেন ধর্মতলা রানী রাসমণি পর্যন্ত। সেখান থেকে আবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে গেলেন ডেপুটেশন দিতে। কে গেল? সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী। আর তাদেরই বংশেরই আরেকজন পীরজাদা নামের ভণ্ড, সেই ফটকা কাসেম, সে বলছে আজকে আব্বাস সিদ্দিকী কোথায় দালাল, নওশাদ সিদ্দিকী কোথায় দালাল। আমি বলবো, তুই কালো টিনের চশমা পরে আছিস বাবু, একটু চোখটা পরিষ্কার কর। তোরই বংশের ভাই, তোরই ছোট ভাই, তার সম্মানটুকু দেখ। পুলিশ যখন তাকে অ্যাটাক করে, টানতে টানতে নিয়ে যাচ্ছে, এক হাতে তার টুপি আর এক হাতে এরকম টেনে নিয়ে যাচ্ছে, টুপি কিন্তু ছাড়েনি। আর তুই নিজের ইমানটা বিক্রি করে দিলি। তুই কাসেম ফটকা মাথার টুপিটা খুলে দিলি, যে হিপ্পি চুলটাকে খালি আজরাচ্ছিস, তোর লজ্জা নই? তুই বলিস পীরজাদা, তুই বলিস পীর বংশের মানুষ। সুতরাং আমি বলতে চাইছি, বর্তমান বিজেপি সরকারকে একটা জায়গায় ধন্যবাদ দেব, একটা ভালো জায়গায় ধন্যবাদ দিচ্ছে, সেটা হলো এই তৃণমূলের এই গুন্ডা রাজ খতম করেছে। এই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যদি আসতেন, আজকে হয়তো কুরবানি বন্ধ হয়েছে, মুসলমান কয়েকজন ছটফট করছে, কিন্তু এটা বলুন, গরুর পরিবর্তে যদি তৃণমূল, এই বিজেপির জায়গায় তৃণমূল ক্ষমতা আসতো, কয়েকশ মুসলমান কুরবানি হয়ে যেত, মানুষ কুরবানি হয়ে যেত, কয়েক হাজার মুসলমানদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যেত, কয়েক হাজার হিন্দু দলিত আদিবাসীদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যেত, মানুষের রক্ত বইত। আর অসংখ্য মিথ্যা মামলা দিয়ে 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 এই বাংলার জন্মসূত্রে যারা বাংলাভাষী, সে হিন্দু মুসলমান কেউ রেহাই পেত না, জেল ভর্তি হয়ে যেত এতদিন। সুতরাং বিজেপি ক্ষমতায় আসার পরে সেটা তো বন্ধ হয়েছে, তৃণমূলের গুন্ডারাজ তো খতম হয়েছে, তৃণমূলের অত্যাচার তো শেষ হয়েছে। তবে আমি বর্তমানে বিজেপি পরিচালিত সরকারের কাছে আবেদন রাখবো, তৃণমূলের প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানকে তদন্ত করা হোক, তৃণমূলের প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির মেম্বারকে তদন্ত করা হোক, প্রত্যেকটা জেলা পরিষদ নেতার তদন্ত করা হোক, প্রত্যেকটা এমএলএ এমপিদের তদন্ত করা হোক। আমি বলছি, ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে, স্বাধীনতার পর সব থেকে বেশি যদি দুর্নীতি, চুরি, স্বৈরাচারী করে, তাহলে একটাই রাজনৈতিক দল, তার নাম হলো তৃণমূল কংগ্রেস। এই তৃণমূলের দ্বারাই অত্যাচারে জর্জরিত, স্বজন পোষণ, দুর্নীতিতে ভরা। আজকের তাই হয়েছে। আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব পশ্চিমে কোনো মনোনয়ন জমা দিতে দেয়নি। আমরা দেখেছি গোসবা বাসন্তী কোনো মনোনয়ন জমা দিতে দেয়নি। আমরা দেখেছি ভাঙড়ে শওকত মোল্লার নেতৃত্বে মমতা ব্যানার্জি এবং অভিষেকের নির্দেশে দাউ দাউ করে আগুন জ্বলেছে, সেখানে পরপর খুন হয়েছে। আজ তারা ইঁদুরের গর্তে ঢুকে গেছে। ফলে আজ তৃণমূলের ৮১টা এমএলএ থেকে শূন্য হয়েছে, সেখানে একটাই বিধায়ক নওশাদ সিদ্দিকী তোড়পাড় করে বাংলার মানুষের জন্য বলছে। সংযুক্ত মোর্চার আরেকজন বিধায়ক হয়েছেন, তারাও তোড়পাড় করে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমি একটা কথা বলবো, আগামী দিনে যা অবস্থা আমি বুঝেছি, বাংলার পরিস্থিতি যা বুঝছি, একদিকে থাকবে বিজেপি আর একদিকে থাকবে আইএসএফ, বাম বা অন্যরা থাকবে, কিন্তু যে তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলেছে, তার দলটাই উঠে যাবে। কারণ আমি আশাবাদী বিজেপির নেতার কাছে, আমি আশাবাদী কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নেতৃত্বদের কাছে, অবিলম্বে তৃণমূলের প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে সকলকে সঠিক তদন্তের আওতায় আনা হোক, আইনের আওতায় আনা হোক। তারা কি করেছে? একটা পঞ্চায়েত প্রধান বেকার, কিছু করে না। বিশেষ করে আমি যদি বলি, আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, আমি দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর পূর্ব বিধানসভার অধীনে হারদা অঞ্চলের বাসিন্দার। আমি বলছি, আমার অঞ্চলে যিনি প্রধানের যুব নেতা বলে দাবি করে, তার স্ত্রী পঞ্চায়েত প্রধান, কিন্তু সে কিছু করে না, বেকার ছেলে। আজকে সেই বেকার ছেলে এসি গাড়ি ২-৩টে, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেল, বিশাল বড় বিল্ডিং। কোথায় থেকে আসলো? একটা বেকার ছেলে করে কি? আমরা কলকাতায় মাথার রক্ত পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আমরা কিন্তু কিছু করতে পারলাম না। আর সে কিছুই করে না, ঘরে আর খায়, দামি দামি মদ খায়, দামি দামি সিগারেট খায়। তারপরে তার বিশাল বড় বাড়ি, বিশাল এসি গাড়ি, দীঘায় হোটেল, কোথায় থেকে হলো এত সম্পদ? তো এরকম একটা পঞ্চায়েত প্রধান মেম্বার, তাদের দেখুন অবস্থা কি, বিশাল বড় বাড়ি। আমরা দেখছি আনলিগালিভাবে খালের খোলে বিল্ডিং করেছে, আনলিগালিভাবে সরকারি জায়গায় যেখানে মানুষ বসতে পারে না, দাঁড়াতে পারে না, রাস্তার উপরে ঢালাই ফেলে দিচ্ছে, দখল করে দোকান করছে, রাস্তার
যে ব্রিজ সেখানেও দেখলাম জোর করে দোকান করছে। কেন এই সমস্ত জিনিসগুলো হচ্ছে? এই অবৈধ সেখান থেকে কি করা যাচ্ছে? কোনো হাঙ্গা দাঙ্গা হলে তাদের সেখান থেকে অস্ত্র বেরোচ্ছে। আজকে যদি তৃণমূলের প্রত্যেকটা পঞ্চায়েত এবং পঞ্চায়েত মেম্বার তাদের আত্মীয় স্বজন তাদের বাড়িগুলো ভালো করে তদন্ত করা যায়, কয়েক হাজার মনে হয় তাদের বাড়ি থেকে অস্ত্র শস্ত্র বেরোবে। আমরা যদি প্রত্যেকটা বাড়িতে যদি তদন্ত করে তৃণমূলের নেতাদের কর্মীদের সমর্থকদের, কয়েক হাজার বন্দুক অস্ত্র শস্ত্র বেরোবে। আমি বলবো না যে সে শুধু অন্য লোকেরা, আমাদের মুসলমান যত তৃণমূলের নেতা আছে, মুসলমান যতগুলো তৃণমূলের প্রধান আছে, মুসলমান যতগুলো তৃণমূলের পঞ্চায়েত মেম্বার আছে, প্রত্যেকের বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি তদন্ত করুক। আমি দায়িত্ব নিয়ে বলছি, কয়েক হাজার বোম বন্দুক অস্ত্র উদ্ধার হবে। তাহলে খালি আরএসএস খারাপ, আরএসএস খারাপ, বিজেপি খারাপ। আরে বিজেপির থেকে আরএসএস থেকে ভয়ঙ্করী খারাপ তো এই এরা সমাজ বিরোধী, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা অ্যান্টি সোশ্যাল, এরা ক্রিমিনাল, এরা গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, আজকের বিজেপি এসেই এই কথাটা বলছে যে অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, বেশি ভয় কাদের? এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী মানুষদের বেশি ভয়, আমাদের মতো মানুষের কোনো ভয় নেই। কারণ হ্যাঁ, এই কারণেই যেহেতু আমরা কোনো এরকম স্বৈরাচারিতর জায়গাটায় নেই। তবে একটা কথা বলতে পারি, রাজ্য সরকার যারা পরিচালনা করছে তাদের কাছে আমার আবেদন, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, আমরা আয়লা লাইলা বুলবুলি মালদার বডনা থেকে শুরু করে যেখানে খুন মার্ডার ধর্ষণ বডনা মানুষ বিপদে পড়েছে দৌড়ে গেছি। আমরা তখন দেখিনি সে বিজেপি না সিপিএম তৃণমূল না কংগ্রেস না আইএসএফ, দেখিনি সে হিন্দু না মুসলমান দেখিনি।